ভালোবেসে তাকে একবার না দুইবার বিয়ে করেছিলাম, তবুও তাকে ধরে রাখতে পারিনি। এই গল্পটা পাঠিয়েছে চট্টগ্রাম থেকে পারভেজ নামের একজন। আমার জীবনের গল্পটা শুরু হয় একেবারে ছোটবেলায়। তখন আমরা দুজন প্রাইমারি স্কুলে পড়তাম। সত্যি বলতে তখন আমি প্রেম ভালোবাসা বলতে কিছুই বুঝতাম না। মেয়েটা একটু মোটা সোটা ছিল বলে আমরা সবাই মিলে ওকে মজা করে মোটু বলে ডাকতাম। একদিন আমরা ওদের পাশের আম গাছ থেকে কাঁচা আম পেড়েছিলাম। কাঁচা আম তো লবণ মরিচ ছাড়া খাওয়া যায় না, তাই ওদের বাড়িতে একটা ছোট ছেলেকে পাঠিয়ে দেই লবণ আর মরিচ আনাতে। তখন মোটু ছেলেটাকে বলেছিল, ওকে বলো আগে ওর মোবাইল নাম্বারটা দিতে, তারপরে লবণ মরিচ দিব। আমি তখন একটা কাগজে নিজের নাম্বার লিখে পাঠিয়ে দিয়েছিলাম। এরপর থেকেই ও মাঝে মাঝে আমাকে ফোন দিত, কিন্তু তখনও আমি প্রেম কি ভালোবাসা কি এসব কিছুই বুঝতাম না, তাই ফোন পেলেও খুব একটা গুরুত্ব দিতাম না, বরং আগে থেকেই মোটু বলে খেপাতাম। তবে কিছুদিন পরে বুঝতে পারলাম আমি তাকে পছন্দ করতে শুরু করেছিলাম। তারপর ঠিক করলাম এক সপ্তাহ পর ওকে নিজের মনের কথাটা বলে দিব। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। যেদিন ওকে ভালোবাসার কথাটা বলবো বলে ঠিক করেছিলাম, সেদিনই আমার মোবাইল ফোনটা হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেল, আর বলা হলো না। তো তার কিছুদিন পর অন্যজনের মাধ্যমে জানতে পারলাম মোটু নাকি অন্য ছেলেকে ভালোবেসে ফেলেছে। সেদিন বুকের ভেতরটা হঠাৎ করেই ফাঁকা হয়ে গেল। এরপর আমার সঙ্গে আগের মতো কথা বলতো না। সেদিন থেকেই বুকের ভেতর অদ্ভুত একটা কষ্ট জমতে শুরু করলো। প্রায় 1.5 বছর কেটে গেল। হঠাৎ শুনলাম যার উপর এত বিশ্বাস ছিল ওর, তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। কি হয়েছিল জানি না। এরপর আরেকজন ছেলের সঙ্গে ওর পরিচয় হয়, কিন্তু সেটাও বেশি দিন টিকেনি। তখন আমি আবার সাহস করে ওকে বলেছিলাম, আমি তোমাকে ভালোবাসি, আজও তোমার জন্য অপেক্ষা করছি। তখন থেকে আমাদের সম্পর্কটা আবার ধীরে ধীরে নতুন করে শুরু হলো। আমি একদিন ওর মায়ের সঙ্গেও কথা বলেছিলাম, কিন্তু উনি আমাদের সম্পর্ক মেনে নিলেন না, বরং ওর মোবাইলটা কেড়ে নিলেন, যাতে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করতে না পারে। আমি তখন নিজের সামর্থ্য অনুযায়ী ওকে একটা মোবাইল কিনে দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটাও কিছুদিন পর চুরি হয়ে যায়। যোগাযোগের সব রাস্তা বন্ধ হয়ে গেল। তবুও আমাদের ভালোবাসা থেমে থাকেনি। আমরা সাদা কাগজে চিঠি লিখে একে অপরের কাছে পাঠাতাম। একদিন রাতে ওর বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে ও একটা ব্যাগ হাতে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওদের বাড়ির সামনে একটা লোহার ব্রিজ ছিল, সেখানে আমি বসেছিলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? ও তখন বলল, বাড়ি থেকে রাগ করে বের হয়ে এসেছি। রাত তখন 9টা বাজে। আমি তখন বুঝতে পারছিলাম না এত রাতে ওকে নিয়ে কোথায় যাব। তখন ও বলল, আমার এক বান্ধবীর বাসায় পৌঁছে দাও। আমি ওকে নিরাপদে ওর বান্ধবীর বাড়িতে পৌঁছে দিলাম। কিন্তু পরের দিন সকাল হতেই পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ল আমি নাকি ওকে নিয়ে পালিয়ে গেছি। সবাই যখন এমন কথা বলছিল, তখন আমরা দুজন সিদ্ধান্ত নিলাম, যেহেতু সবাই বলছেই, তাই আমরা সত্যি সত্যি বিয়ে করে ফেলি। তারপর আমরা দুইজন কোর্ট ম্যারেজ করে স্বামী স্ত্রী হয়ে গেলাম। আমরা নতুন করে সংসার শুরু করলাম। এর মধ্যে একদিন আমার এক বন্ধুকে সাহায্য করতে গিয়ে জীবনের সবচাইতে বড় ভুলটা করে ফেলি। বন্ধুর একটা সমস্যার কারণে একটা মেয়ের কিছু আপত্তিকর ছবি আমার মোবাইলে এসে পড়ে। ছবিগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, আমি শুধু বন্ধুকে সাহায্য করতে গিয়েছিলাম। কিন্তু ভাগ্য আবারও আমার সঙ্গে নিষ্ঠুর খেলায় মেতে উঠল। একদিন ছবিগুলো আমার স্ত্রী দেখে ফেলল। আমি যতই তাকে বোঝানোর চেষ্টা করি যে ছবিগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ও কিছুতেই বিশ্বাস করতে পারেনি। সেদিন দুপুরেও ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেনি। রাত প্রায় 10টা বাজে, বাইরে ঝুম বৃষ্টি। আমি হোটেল থেকে ওর পছন্দের খাবার এনে নিজের হাতে খাইয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম সব অভিমান হয়তো মুছে যাবে, কিন্তু আমি একবারও ভাবিনি এটাই হয়তো আমাদের একসঙ্গে কাটানো শেষ রাত। পরের দিন সকালে আমি চাকরিতে চলে যাই। কাজের ফাঁকে ফোন হাতে নিয়ে দেখি ওর একটা মেসেজ। সেখানে লেখা ছিল, তুমি ওই মেয়ের সাথেই থাকো, আমি চলে গেলাম। মেসেজটা পড়ে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি পাগলের মতো চারিদিকে খুঁজতে শুরু করলাম, কিন্তু কোথাও ওকে পেলাম না। এরপর আমাদের বিচ্ছেদ হয়ে গেল। ডিভোর্স পেপারে সাইন করার দিন মনে হয়েছিল আমার জীবনের সব আলো নিভে গেছে। এর মধ্যে চাকরিটাও হারিয়ে ফেললাম। দিনের পর দিন শুধু কষ্ট নিয়েই বেঁচেছিলাম। অন্যদিকে ওর পরিবারের লোকজন আমার নামে মানুষের কাছে নানাভাবে অপবাদ ছড়াতে শুরু করলো। ঠিক তখনই আরেকটি ঘটনা আমার জীবনকে আরো জটিল করে তুলল। আমার এক বন্ধু, যার নাম আসিফ, আমার স্ত্রীকে নিয়ে একটা ভুয়া ফেসবুক আইডি খুললো। আর সেই আইডি থেকে বিভিন্ন আপত্তিকর কাজ করা শুরু করলো। মানুষকে মেসেজ দেওয়া হতো, এমনকি ওর মোবাইল নাম্বারও সেখানে সরিয়ে দেওয়া হয়। আমি কখনো কল্পনাও করিনি আমার বন্ধু এভাবে আমার পিঠে ছুরি মারবে। মানুষ সব দোষ আমার উপর চাপাতে শুরু করলো। আমি যতই বলেছি ওই আইডির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কেউ বিশ্বাস করেনি আমার কথা।
এরপর কেটে গেল 2 বছর। হঠাৎ একদিন সে আবার আমার জীবনে ফিরে এলো। আবার আমরা কথা বলতে শুরু করলাম। ধীরে ধীরে ভুল বোঝাবুঝি কমতে লাগলো। অবশেষে আমরা আবার কোর্ট ম্যারেজ করলাম। আমার তখন মনে হয়েছিল এবার হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু দ্বিতীয়বার বিয়ের পরেও সবকিছু স্বাভাবিক হলো না। সে বলল কিছুদিন নিজের বাবা মায়ের বাড়িতে থাকবে, সময় হলে আবার নিজে থেকেই আমার কাছে চলে আসবে। আমি ওর সিদ্ধান্তকে সম্মান করেছিলাম, কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, সে আর ফিরে আসে না। এখন আমার দ্বিতীয় বিয়ের 9 মাস হয়ে গেছে, আর সে আবার বলছে আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না। আমার বিশ্বাস ভেঙে গেছে, আমি মুক্তি চাই। যদি আমার সঙ্গে থাকতেই না চাই তাহলে 2 বছর পর আবার কেন ফিরে আসলো? কেন আবার আমার হাতটা ধরলো? কেন আবার কোর্ট ম্যারেজ করলো? কেন আবার নতুন করে আমাকে স্বপ্ন দেখালো? কেন আবার আমার এলোমেলো জীবনটাকে গুছিয়ে দিয়ে আজ আবার ভেঙে দিতে চাইছে? আমি জানি বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা জোড়া লাগানো খুব কঠিন, কিন্তু আমি কখনো ইচ্ছে করে তোমার বিশ্বাস ভাঙিনি। যদি শেষ পর্যন্ত চলে যাওয়াই তোমার সিদ্ধান্ত ছিল, তবে দ্বিতীয়বার আমার জীবনে ফিরে এসে আবার আমাকে নতুন করে ভালোবাসা শেখাতে কেন এলে? আমি জানি কিছু প্রশ্নের উত্তর হয়তো কখনো পাওয়া যায় না, আর কিছু ভালোবাসাও কখনো পূর্ণতা পায় না। ধন্যবাদ সবাইকে।